হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আমি যেই মুভিটি এক্সপ্লেইন করতে যাচ্ছি তার সত্য ঘটনা অবলম্বনে নির্মিত। সিম্পলিফ্লাই ডেকানের প্রতিষ্ঠাতা জি.আর. গোপীনাথের জীবন গল্প থেকে অনুপ্রাণিত। সুধা কঙ্করার পরিচালনায় ভারতীয় তামিল ভাষায় পরিচালিত একটি চলচ্চিত্র সুরারাই পোত্রু প্রেইজ অফ ব্রেভ। এটি ৭৮তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডে সেরা বিদেশি চলচ্চিত্র বিভাগে প্রদর্শিত হওয়ার জন্য 10টি ভারতীয় চলচ্চিত্রের মধ্যে একটি হিসেবে নির্বাচিত হয়েছে। এটি বর্তমানে IMDb-তে তৃতীয় সর্বোচ্চ রেটেড ফিল্ম এবং এর রেটিং ৯.১। শুধুমাত্র দ্য শশাঙ্ক রিডেম্পশন এবং দ্য গডফাদারের পরেই অবস্থান। ১ টাকায় প্লেনের টিকিট, কি অবিশ্বাস্য না? আসলেই কি তাই? জি বন্ধুরা, একজন পাইলট এই অবাস্তব স্বপ্ন পূরণের জন্য সঁপে দিয়েছিলেন নিজেকে। সেই গল্পই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন শুরু করা যাক। মুভি শুরুতে দেখতে পাই চেন্নাই আন্তর্জাতিক আকাশসীমা ২০০৩ ডেকান এয়ারলাইন্সের একটি বিমান এয়ারপোর্টে অবতরণের জন্য প্রস্তুত, কিন্তু কর্তৃপক্ষ তাদের ল্যান্ড করার অনুমতি দিচ্ছেন না। বিমানে ফুয়েল ফুরিয়ে আসছে, তাই পাইলট দেরি না করে ইন্ডিয়ান এয়ারফোর্সের সীমানায় ইমার্জেন্সি ল্যান্ড করলে এই ঘটনা সামাল দিতে গিয়ে মারাত্মকভাবে আহত হন। মারান দৌড়ে আসে বন্ধু পাইলটকে রক্ষা করতে। ততক্ষণে ইন্ডিয়ান এয়ারফোর্সের সবাই তাদের সকলকে ঘিরে ধরে। পরবর্তী সিনে ৬ বছর আগে অর্থাৎ ১৯৯৭ সালে দেখানো হয়, যেখানে ভূমি নামের এক মেয়ে তার পুরো পরিবারকে নিয়ে ছেলেপক্ষের বাড়িতে যাচ্ছে। মানে মেয়ে পক্ষরা ছেলেকে দেখতে যাচ্ছে, কিন্তু মেয়ের পরিবারের কেউ ছেলেপক্ষের কিছু পছন্দ করেননি। মেয়ের পরিবার পাত্রের জায়গা জমি দেখে খুব হতাশ, হাতে একটা পয়সাও নেই, পড়েছে নিজের এয়ারলাইন্স কোম্পানি চালু করতে। অন্যদিকে ২০টার মতো ছেলে রিজেক্ট করেছে মেয়েটিকে। মেয়েটির ইচ্ছে একটা বেকারির বিজনেস করার। দুজনের কথোপকথনের মাঝে ছেলেটি মেয়েটিকে বিয়ে করার জন্য রাজি হয়ে যায়। ওই এলাকায় যাতায়াতের অসুবিধা থাকার কারণে মেয়ে পক্ষরা সেদিন বাড়ি ফিরতে পারেনি। ভূমি মারানকে বলে, গ্রামে তোমার এত বড় বাড়ি থাকতে তুমি এখানে আছো কেন? এখানে তো কারেন্ট নেই। মারান বলে, এখানে কারেন্ট নেই তো কি হয়েছে, ২০ বছর আগে রাজেন্দ্র মাস্টারের বাড়িতেও কারেন্ট ছিল না। কথা প্রসঙ্গে মারান ১৯৭৭ সালে তার বাবার গল্প বলে। মারানের বাবা ৬ আঙ্গুলওয়ালা শিক্ষক ছিলেন। তাদের এলাকায় ট্রেন থামানোর জন্য সরকারকে অসংখ্যবার চিঠি লিখেছিলেন, কিন্তু কোনো কাজ হয়নি। পরবর্তীতে মাস্টার মশাইয়ের ছেলে মানে মারান গ্রামবাসীদের নিয়ে রেল লাইনের মাঝে আন্দোলন করে ট্রেনটিকে থামানোর জন্য, কিন্তু পুলিশে এসে তাদের বাধা দেয়। তাদের ট্রেনটা চলে যায় এবং পাথর ছোড়াছুড়ির এক পর্যায়ে মাস্টার মশাইয়ের বন্ধুর ছেলে আঘাত পায়। এ ঘটনার জন্য মাস্টারমশাই খুবই ব্যথিত হয়। মারানের বাবা বলে, আমি গ্রামের সবার ছেলে মেয়েকে অহিংসা শিক্ষা দিই, কিন্তু আমার ছেলে নিজের আচরণ যদি এমন হয় তাহলে তো ওর জন্য আমাকে সবাই থুথু দেবে। মারান বলে, বাবা সবসময় বলেছ সময় মূল্যবান, আর ওই ট্রেনটা আমাদের এখানে থামলে আমাদের অনেক সময় বেঁচে যাবে, জীবনই বদলে যাবে। পাথর ছুঁড়েছি তো কি হয়েছে? মারানের বাবা বলে, নিজেকে নষ্ট করে ভালো কিছু করার দরকার নেই। তুই শিক্ষকের ছেলে, ডাকাতের তো না। ট্রেন থামাতে চাইলে রেল মন্ত্রণালয়ে আবেদন করবি। সেটা কখনো করেছিস? একবার কর, নিশ্চয়ই কাজ হবে। মারান বলে, তুমি তো অনেক আবেদন করেছো, কিছু হয়েছে? মারানের মা বলে, আবেদন করেছো বলেই তো আমরা বিদ্যুৎ পেয়েছি। মারান বলে, ওই আবেদন না মা। মারানের বাবা বলে, আমি জানি ও কোন আবেদনের কথা বলছে, তুমি ওকে বলতে দাও। মারানের মা বলে, ওর খালি পেটে মাথা ঠিক নেই। বাবা বলে, দেখি না ওর কত বড় সাহস, তুমি ওকে থামিও না, ওকে বলতে দাও। আগামীকাল সকালে ওকে পুলিশে ধরিয়ে দেব। মারান বলে, বোন যখন মায়ের পেটে ছিল তখন তুমি কি করেছিলে? শুধু মেডিকেল ক্যাম্পে চিঠি লিখেছো। আমাকে কি পুলিশে দেবে? তুমি ওটা কিন্তু মাথায় রেখো, বোনকে মারার জন্য তোমাকে পুলিশে দেওয়া উচিত। এখানে হাসপাতাল নেই বলে কালুকে শহরে নিতে হয়েছে। মারান তার বাবার সাথে তর্ক বিতর্কের মধ্যে চলে গেলে মা থামাতে যায়। তখন মারান মাকে বলে, তোমার আদর্শবান স্বামী তোমাদেরকে একদিন মেরেই ফেলবে। বাবার দিকে তাকিয়ে বলে, তুমি ব্যর্থ একজন মানুষ বাবা। বাবা রাগে ক্ষোভে মারানের গালে চড় লাগায়। তারপর মারানের বাবা দুহাত তুলে বলেন, সম্মানের জন্য ধন্যবাদ, এবার তুমি চলে যাও, আমার চিতায় আগুন দেওয়ার জন্য তুমি আসবে না। মারান রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যায়। পরবর্তী সিন বর্তমান সময়ে চলে যায়। ভূমি মারানকে বলে, তারপর কি হলো? মারান বলে, ন্যাশনাল ডিফেন্সে জয়েন করি, তারপর এয়ারফোর্স। ভূমি বলে, তুমি এত রকচটা মানুষ, এয়ারফোর্সে কোনো ঝামেলা হয়নি? মারান মুচকি হাসে। পরবর্তী সিনে মারানের এয়ারফোর্সের কাহিনী দেখানো হয়, যেখানে মারান বেশ কিছুদিন ট্রেনিং করার পর পাইলট হয়ে যায়। সেখানে মারানের সেইভি এবং চৈতন্য নামে দুজনের সাথে ভালো বন্ধুত্ব হয়ে যায়। সেখানকার টিচার ছিলেন নাইডু নামের একজন সিনিয়র অফিসার। তিনি তাদের তিনজনকে একদমই পছন্দ করতেন না। কথায় কথায় বিনা কারণে তাদেরকে শাস্তি দিতেন। এসব কিছুর মাঝে সুযোগ পেলে মারান
তার বাবা মায়ের কাছে চিঠি লিখত। তখনকার সময় পুরো গ্রামে পোস্ট অফিসে একটাই টেলিফোন ছিল, আর বহু বছর পর একদিন সবাইকে 3 মিনিটের জন্য পরিবারের সাথে কথা বলতে দিত। নেটওয়ার্কের সমস্যা থাকার কারণে মায়ের সাথে একটু কথা বলা হলেও বাবার সাথে কথা বলা হয়নি। বাবার সাথে কথা বলতে না পারার কারণে বাবা হয়তো ভেবেছে বাড়ি থেকে রাগ করে বেরিয়েছে, সেই রাগই আছে, তাই বাবার সাথে কথা বলেনি। নেটওয়ার্কের কারণে পরবর্তীতে মারান আবার ফোন কল ট্রাই করলে তাদের ইন্সট্রাক্টর নাইডু স্যার সেটা করতে দেননি। এখন এই সমস্ত কথা বলতে বলতে মারান আর ভূমি দুজনেই দুজনকে পছন্দ করতে শুরু করে। পরের দিন সকালে মারান একদম হিরোর মতো সেজেগুজে ভূমিকে বিদায় দিতে আসে। তখন ভূমি জানায় সে এখন বিয়ে করতে রাজি না। ভূমি বলে, আমি যেমন আমার বেকারিকে ভালোবাসি, তুমিও তেমনি তোমার এয়ারলাইন কোম্পানিকে ভালোবাসো, তাই আমি চাই আগে আমরা নিজেদের স্বপ্নগুলো পূরণ করি, তারপরে না হয় আমরা বিয়ের কথা ভাববো। দেখা যায় মারান আর ভূমি দুজনেই নিজেদের স্বপ্নগুলোকে পূরণ করার জন্য কঠিন পরিশ্রম করছে। কিছু বছর পর ভূমি নিজের স্বপ্নের দিকে এগিয়ে গেলেও মারানের পক্ষে এই কাজটা করা একদম অসম্ভব হয়ে গেছিল। অনেকগুলো ব্যাংক আর বড় বড় কোম্পানিতে লোনের জন্য অ্যাপ্লাই করেছিল, কিন্তু কোনো জায়গা থেকেই ওকে কোনো রকম সাহায্য করা হয়নি। মারানের সাথে এই কাজে চৈতন্য আর সেবি দুজনেই বন্ধু ছিল। এরা তিনজনই একসময় ইন্ডিয়ান এয়ারফোর্সের পাইলট ছিল। সেই জন্য এখন তার বন্ধুরা ঠিক করে নেয় ওরা এক সার্ভিসম্যান লোনের অ্যাপ্লাই করবে, আর সেই সময় ওরা হয়তো সরকারের কাছ থেকে লোন পেয়ে যাবে। এখন এই কাজের জন্যই নিজেদের পূর্ণ ইন্সট্রাক্টর অফিসার নাইডুর সঙ্গে দেখা করে। নাইডু বলে, আমি চাইলেই এই কাগজে সই করে তোমাদের কাজটা করে দিতে পারি, কিন্তু আমি করব না। নাইডু আর মারানের মধ্যে সম্পর্ক একদমই ভালো ছিল না, সেজন্য এখন মারান ও তার বন্ধুরা এই জায়গা থেকে কোনো রকম সাহায্য পায় না। এখন কোনো উপায় না দেখে মারান ঠিক করে নেয় ও জেজ এয়ারলাইন্সের মালিক মিস্টার গোস্বামীর সঙ্গে দেখা করবে। তিনি এক সময় খুবই গরিব ছিলেন, ওখান থেকে অনেক কষ্ট করে আজকে নিজের এই কোম্পানিটি তৈরি করেছেন। এখন মারান যে করেই হোক মিস্টার গোস্বামীর সঙ্গে দেখা করে ওনাকে নিজের বিজনেস পার্টনার হওয়ার একটা প্রপোজাল দেবে, কিন্তু সমস্যা হলো তিনি কারো সঙ্গে দেখা করতে চান না। একটু খোঁজখবর করে মারান জানতে পারে কিছুদিন পরে মিস্টার গোস্বামী একটা প্লেনে করে চেন্নাই থেকে বোম্বাই যাবেন, যেটা জানতে পেরে ঘরে নিজের ব্যাংকে জমানো সমস্ত টাকা তুলে ওই দিনে ওই প্লেনের একটা বিজনেস ক্লাসের টিকিট কাটে। এবার সেদিন প্লেনে ওঠার আগে মারানের এয়ারপোর্টের মধ্যে চিত্রা নামের একজন মহিলার সাথে পরিচয় হয়। চিত্রা অল ইন্ডিয়া রেডিওতে একজন সাংবাদিক। ওখানে মারান আর চিত্রার মধ্যে একটা ভালো বন্ধুত্ব হয়ে যায়। কিছুক্ষণ পর কথা বলতে বলতে চিত্রা যখন জানতে পারে মারান মিস্টার গোস্বামীকে নিজের বিজনেস পার্টনার বানাতে চায়, সেটা শুনে চিত্রা হাসতে হাসতে বলে, মিস্টার গোস্বামী তোমার বিজনেস পার্টনার হওয়া তো দূরের কথা, তোমার দিকে তাকিয়ে ঠিকভাবে কথাও বলবেন না। তখন মারান বলে, আমার সাথে কথা বলার জন্য আমি এত টাকা খরচ করে বিজনেস ক্লাসে টিকিট কেটেছি। আর কিছুক্ষণ পর প্লেন টেক অফ করার পর দেখা যায় ঠিক তেমনটাই হয়েছে। মারান সুযোগ বুঝে মিস্টার গোস্বামীর সঙ্গে কথা বলতে শুরু করেছে। মারান ওনাকে নিজের নাম আর পরিচয় জানিয়ে বলে, আমি আপনার থেকে অনুপ্রেরণা পেয়ে নিজের একটা এয়ারলাইন কোম্পানি খুলতে চাই, দেশের সমস্ত মানুষের সাথে ট্রেনের মতো করে প্লেনে চড়তে পারে, আর সেই জন্যই আমি আমাদের কোম্পানির প্লেনে টিকিটের দাম বাকি কোম্পানি থেকে অনেকটাই কম রাখবো। সেটা শুনে মিস্টার গোস্বামী বলে, তোমার কথাগুলো শুনতে খুব ভালো লাগছে, কিন্তু এত কম দামে টিকিট বিক্রি করলে তোমার কোম্পানি কখনো টাকা উপার্জন করতে পারবে না। মারান বলে, আমার কাছে এমন একটা আইডিয়া আছে যেটার সাহায্যে আমরা কম দামে টিকিট বিক্রি করে অনেক টাকা লাভ করতে পারবো। আর বলে, আজকে আমাদের দেশে কোনো ফ্লাইট বিক্রি টিকিট বুক করতে গেলে আমাদেরকে সেটা ট্রাভেল এজেন্সির মাধ্যমে করতে হয়, আর এই কাজের জন্য ওই টিকিটের অনেকটা টাকা দিতে হয়, যে কারণে শেষ অবধি ওই টিকিটের দাম অনেক বেড়ে যায়। কিন্তু আমরা যদি এই ট্রাভেল এজেন্টদের সরিয়ে সরাসরি মানুষদের কাছে নিজেদের টিকিট বিক্রি করতে পারি, তাহলে আমাদের টিকিটের দাম অনেকটাই কমে যাবে। তখন মিস্টার গোস্বামী বলে, আচ্ছা ট্রাভেল এজেন্ট ছাড়া মানুষ আমাদের টিকিট বুক করবে কিভাবে? তখন মারান বলে, পুরো তামিলনাড়ুতে 500টা যেখানে ইন্টারনেট কানেকশন আছে, এছাড়া পুরো ভারত জুড়ে রিয়েলএসের 17,000 বেশি পেট্রোল পাম্প আছে যেখানে ইন্টারনেট কানেকশন আছে, মানুষ চাইলেই সেই সমস্ত জায়গা থেকে সরাসরি করতে পারবে। আর এই টিকিটগুলো বুক করার জন্য আমরা একটা স্পেশাল সফটওয়্যার তৈরি করব, তার জন্য আমরা একটা বড় কোম্পানির সাথে কথা বলেছি। মিস্টার গোস্বামী বলে, এবার সবকিছু শুনে তোমার আইডিয়াটা আমার বেশ ভালো লেগেছে, আমি চাইলেই তোমাকে সাহায্য করতে পারি, কিন্তু আমি এমনটা করব না, কারণ যারা আমার প্লেনে চড়ে তারা প্রত্যেকেই এই সমাজের খুব ধনী এবং উঁচু শ্রেণীর মানুষ। আমি কখনো আমার এই সমস্ত যাত্রীরা যাদের নিচু শ্রেণীর মুচি অটোওয়ালা এদের সঙ্গে একই ফ্ল্যাটে যাওয়া আসা করুক আমি চাই না। এখন এই সমস্ত কথা শুনে মারান খুবই অবাক হয়ে যায়, আর মারানের সমস্ত আইডিয়া শোনার পর মিস্টার গোস্বামী ওকে প্লেনের বিজনেস ক্লাস থেকে ইকোনমিক ক্লাসে চলে যেতে বলে, যেটা শুনে মারান রেগে গিয়ে বলে, আমি বিজনেস ক্লাসের পুরো টাকা দিয়েছি, তাই আমি বাকি রাস্তাটা এখানে বসেই যাব। মিস্টার গোস্বামী প্লেন এয়ারলাইন কোম্পানির মালিক ছিলেন, তাই উনি এই পুরো প্লেনটাকে মুম্বাই না নিয়ে চেন্নাইতে আবার ফেরত
ফেরত নিয়ে আসেন। চেন্নাই এয়ারপোর্টে উনি মারানকে প্লেন থেকে নামিয়ে দেন। নেমে যাওয়ার আগে মিস্টার গোস্বামী ওকে বলে, তোমার কাছে শুধু প্লেনের টিকিট আছে আর আমার কাছে এই পুরো এয়ারলাইন্স কোম্পানিটাই আছে। এখন এই ঘটনায় মারান খুবই হতাশ হয়ে ফিরে আসছিল, কিন্তু স্টেশনের মাঝেই ওর প্রকাশ নামের একজন লোকের সাথে দেখা হয়। উনি বলেন, একটু আগে তুমি প্লেনের মধ্যে মিস্টার গোস্বামীকে যখন নিজের আইডিয়া বলছিলে ওই সময় তখন আমি সব কথা শুনেছি। তোমার আইডিয়াটা আমার খুব ভালো লেগেছে, সেজন্য আমি এই বিষয়ে তোমাকে সাহায্য করতে চাই। মারান এই কথা শুনে আবার বলতে থাকে, দেখুন আমার আইডিয়াটা খুবই সহজ। আমরা যদি নিজেদের এয়ারলাইন কোম্পানি থেকে অতিরিক্ত শৌখিন জিনিসপত্র বাদ দিয়ে দিই তাহলে আমরা নিজে অনেকটা কামাতে পারবো। শুধু 1 ঘন্টা জার্নি করার জন্য আমরা আমাদের প্যাসেঞ্জারকে কোনো রকম নিউজ পেপার বা ম্যাগাজিন কিছুই দেব না। এমনকি প্লেনের ওজন কম রাখার জন্য অন্যান্য কোম্পানি তাদের প্লেনগুলোকে দিয়ে দিনে 2টি করে ট্রিপ করে, কিন্তু আমাদের প্রত্যেকটা প্লেনকে দিয়ে দিনে 6টা করে ট্রিপ করাবো। এর জন্য আমরা কাজ করতে পারবো। একইভাবে বুদ্ধি করে কম খরচে বেশি কাজ করতে পারলে আমরা ট্রেন টিকিটের দামে প্লেনে চড়াতে পারবো। এসব কিছু শুনে প্রথমের দিকে মিস্টার প্রকাশ ওর কথা বিশ্বাস করতে পারছিল না, কিন্তু কিছুক্ষণ পরেই উনি মারানের এই আইডিয়াতে রাজি হয়ে যান। উনি বলেন, আমি তোমার জন্য সামনের মাসেই আমার কোম্পানিতে একটা মিটিং এর আয়োজন করছি। সেখানে আমার কোম্পানির বাকি বোর্ড মেম্বার আর ওরা সবাই যদি রাজি হয়ে যায় তাহলে তুমি আমাদের কাছ থেকে লোন পেয়ে যাবে। এখন মারান এই ঘটনায় খুশি ছিল ও তাড়াতাড়ি করে এই ঘটনাটা চৈতন্য আর সেবিকে জানায়, কারণ ওরা দুজনেই এয়ারলাইন কোম্পানির পার্টনার ছিল। আর কিছুদিন পর মারানের মা ওর বিয়ের জন্য ওকে মেয়ে দেখতে বলে, কিন্তু মারান এখনো মনে মনে ভূমিকেই ভালোবাসতো। সেজন্য একদিন ও ভূমির সঙ্গে দেখা করতে চলে যায়। দেখা যায় ভূমি এখন টাকা জমিয়ে অনেক দিনের ইচ্ছে বেকারির বিজনেস করার তা করতে পেরেছিল। মারান ভূমিকে বিয়ের প্রস্তাব দেয়, আর যেহেতু ভূমিও মনে মনে মারানকে পছন্দ করত তাই কিছুদিন পরেই ওদের দুজনের বিয়ে হয়ে যায়। আর এই ঘটনার কিছুদিন পরেই মারান মিস্টার প্রকাশের কোম্পানি সেই বোর্ড মিটিং এ পৌঁছে যায়। সেখানেও সমস্ত বোর্ড মেম্বারদেরকে বলে, আমরা কোনো প্লেন কিনবো না, সেগুলোকে ভাড়ায় নেব। পেনেম নামের আমেরিকার একটা কোম্পানি আমাদেরকে অনেক প্লেন ভাড়া দেওয়ার জন্য রাজি হয়েছে। এবার মিটিং শেষে প্রত্যেকটা বোর্ড মেম্বার মারানের এই প্রস্তাবে রাজি হয়ে যায়। অবশেষে মিস্টার প্রকাশ মারানকে বলেন, আমাদের কোম্পানি প্রত্যেকেই তোমার এই প্ল্যানে রাজি হয়ে গেছে, কিন্তু সমস্যা হলো তোমার এই কাজের জন্য আমাদের কোম্পানি থেকে টাকা আসতে এখনো 6 মাসেরও বেশি সময় লেগে যাবে। ততদিনে যদি ভাড়া বাড়িয়ে দেয় অথবা অন্য কোনো কোম্পানি যদি আমাদের আগেই সেই প্লেনগুলোকে ভাড়া করে নেয় তাহলে সব দিয়ে আমরা কিছুই করতে পারবো না। তাই তোমার কাছে যদি কোনো টাকা থাকে সেই টাকা দিয়ে তুমি পেনেম কোম্পানির প্লেনগুলোকে ভাড়া করে রেখে দাও, আর তারপর ওগুলোকে মালয়েশিয়া পাঠিয়ে ওগুলোতে রং করার কাজ শুরু করে দাও। এর মধ্যে যখন আমাদের কোম্পানি তোমাকে টাকা দিতে পারবে তখন তুমি ডিসিজির কাছ থেকে নিজেদের কোম্পানির লাইসেন্স বের করে ওই প্লেনগুলো তাড়াতাড়ি করে ভারতে নিয়ে আসতে পারবে। এখন এই কথা শুনে মারানের মাথায় আকাশ ভেঙে পড়লো, কারণ এই প্লেনগুলো বুক করতে গেলে ওর কম করে হলেও 47 লক্ষ টাকা দরকার, আর এত টাকা জোগাড় করা ওর পক্ষে একদমই সহজ ব্যাপার ছিল না। কিন্তু মানার নিজের বাড়ি বন্ধক রেখে ওর গ্রাম থেকে 47 লক্ষ টাকার লোন নেয়, আর এরপর ও প্রকাশবাবুর কথার মতো ওই প্লেনগুলোকে মালয়েশিয়ায় পাঠিয়ে সেগুলোতে নিজেদের কোম্পানির রং গড়তে শুরু করে, আর এরপর নিজেদের এয়ারলাইন কোম্পানির জন্য ভারতের ডিসিজি অফিসে পৌঁছে যায়। কিন্তু দেখা যায় ওখানকার একজন বড় অফিসার জ্যাজ এয়ারলাইন্সের মালিক মিস্টার গোস্বামীর কাছ থেকে ঘুষ খেয়েছিলেন, যেই কারণে ওই অফিসার ওকে মাসের পর মাস বহুদিন ধরে ঝুলিয়ে রেখে দেয়। এক পর্যায়ে মারান বুঝতে পারে ওই অফিসারটা ইচ্ছে করেই ওকে এয়ারলাইন কোম্পানি লাইসেন্সটা দিচ্ছে না, অথচ এই লাইসেন্সটা ছাড়াও কোনোভাবেই নিজের কোম্পানি শুরু করতে পারবে না। এসব কিছু ভাবতে হতাশ হয়ে সেদিন সন্ধ্যাবেলায় একটা স্টেশনে বসেছিল। তখনই ওর পাশ থেকে রেডিওর একটা নিউজে বলা হচ্ছিল অল ইন্ডিয়া রেডিও সাংবাদিক চিত্রা আর কিছুদিন পরেই ভারতের রাষ্ট্রপতি স্যার এপিজে আব্দুল কালামের ইন্টারভিউ নেবে। চিত্রা সেই সাংবাদিক ছিল যার সাথে মারানের এয়ারপোর্টে পরিচয় হয়েছিল। এখন মারান ঠিক করে নেয় ও চিত্রার সাহায্য নিয়ে স্যার আব্দুল কালামের সঙ্গে দেখা করে উনাকে নিজের সমস্যার কথা জানাবেন। আর কিছুদিন পর চিত্রার সাথে একজন নকল সাংবাদিক সেজে আব্দুল কালামকে নিজের সমস্ত কাহিনী শোনাতে শুরু করে। ও বলে, আমার বাবা আমাদের গ্রামের একজন স্কুল টিচার ছিলেন। একদিন বাবার সঙ্গে ঝামেলা করে আমি বাড়ি ছেড়ে বেরিয়ে যাই। ইন্ডিয়ান এয়ারফোর্সের একজন পাইলট হওয়ার জন্য ভর্তি হয়। বেশ কিছু বছর এয়ারফোর্সে থাকার পর একদিন আমার মা জানায় আমার বাবা খুবই শরীর খারাপ। ডাক্তাররা বলে দিয়েছে উনি নাকি আর বেশি দিন বাঁচবেন না। এখন শেষবারের মতো আমার সাথে একটু ভালোভাবে কথা বলতে চান। সেটা শুনে মারান ওর মাকে জানিয়ে দেয় ও কাল সকাল 11টার মধ্যেই বাড়ি পৌঁছে যাবে। কিন্তু এখানে মারান যেখানে থাকতো সেখান থেকে ওর বাড়ির দূরত্ব অনেকটাই বেশি, সেই জন্য ও নিজে ধার নিয়ে তাড়াতাড়ি করে এয়ারপোর্টে চলে আসে। কিন্তু ওখানে আসার পর জানা যায় ইকোনমি ক্লাসের সিট সব বুক হয়ে গেছে। এখন মারানকে বাড়ি যেতে হলে বেশি টাকা দিয়ে ওই প্লেনের বিজনেস ক্লাসের টিকিট কাটতে হবে, যে টিকিটের দাম ছিল
12,200, কিন্তু এদিকে মারানের কাছে 6,000 ছিল। আবার আগামী 5 মিনিটের মধ্যে ওই টিকিট কাউন্টার বন্ধ হয়ে যাবে, তারপর আগামী 2 দিনের মধ্যে যাওয়ার কোনো প্লেন নেই, সেজন্য ওকে এখন তাড়াতাড়ি টাকার জোগাড় করতে হবে। তাই কোনো উপায় না দেখে লোকের কাছে সাহায্য চাইতে শুরু করে। ও সবার সামনে হাত জোর করে কাঁদতে কাঁদতে বলে, আপনারা আমাকে দয়া করে কিছু টাকা দিয়ে সাহায্য করুন, আমি শেষবার আমার বাবার সঙ্গে একবার দেখা করতে চাই, আমি কোনো ভিখারি নই। এটা বলে ওই নিজের ইউনিফর্ম বের করে সবাইকে দেখাতে শুরু করে। আপনারা আমাকে আপনাদের বাড়ির ঠিকানাটা দিন, আমি কিছুদিন পরেই আপনাদের টাকা ফেরত পাঠিয়ে দেব। এরপর ও খুবই অসহায়ভাবে প্রত্যেকের পায়ে হাত ধরে সাহায্য চাইতে শুরু করে, কিন্তু ওর এরকম অবস্থা দেখেও ওখানে কেউ সাহায্য করার জন্য রাজি হয় না। কিছুক্ষণ পর ওই এয়ারপোর্ট থেকে ধাক্কা দিয়ে বাইরে বের করে দেয়। এরপর ও পুরোটা রাস্তা লরি, বাস, ট্রেন বা কখনো কারোর বাইকে উঠে যত তাড়াতাড়ি সম্ভব বাড়িতে ফেরার চেষ্টা করে, কিন্তু এইভাবে বাড়ি আসতে আসতে সময় লেগে যায়। দেখা যায় ও বাড়ি পৌঁছানোর একদিন আগেই ওর বাবা মারা গেছিল। মারান নিজের বাবাকে দেখতে না পেরে কান্নায় ভেঙে পড়ে। মারানের মা কাঁদতে কাঁদতে বলে, তুমি আসতে দেরি করে ফেলেছ, তোমার বাবা মৃত্যুর আগেও তোমার জন্য অপেক্ষা করেছে, তোমার বাবা তোমাকে অনেক ভালোবাসতেন। যেগুলো শুনে মারান আরো বেশি হতাশ হয়ে যায়। ওর বারবার মনে হতে থাকে বেশি টাকা দিয়ে প্লেনে টিকিট কাটতে পারতো, তাহলে মারা যাওয়ার আগে ওর শেষবারের মতো নিজের বাবাকে দেখতে পেত। আর এই ঘটনার পরে এখন অব্দি শুধুমাত্র এই সমাজের বড় লোকরাই প্লেনে চড়তে পারতো, কিন্তু ও নিজের এমন একটা কোম্পানি শুরু করে দেবে যেখানে কম খরচে সবাই প্লেনে চড়তে পারবে। আর এখান থেকে পুরো ঘটনা আবার বর্তমান সময় ফিরে আসে। এখন মারানের এই কাহিনী শুনে স্যার আব্দুল কালাম ওকে সাহায্য করার জন্য নিজেই ডিসিজি অফিসে একটা চিঠি লেখেন, যাতে মারানকে তাড়াতাড়ি করে ওর এয়ারলাইন কোম্পানির লাইসেন্স দিয়ে দেওয়া হয়। এখন লাইসেন্স পেয়ে যাওয়ার পর মারান, ভূমি আর ও তার বন্ধুরা খুবই খুশি হয়। কিছুদিন পরে একটা নতুন সমস্যা দেখা দেয়। নতুন এয়ারলাইন কোম্পানিগুলোকে তাদের প্লেনের ব্লুপ্রিন্ট জমা দিতে হবে। যাদের কাছ থেকে নিজেদের প্লেন ভাড়া নিয়েছিল তাদের প্লেনের ব্লুপ্রিন্ট জমা দেওয়া কখনোই সম্ভব না। আসলে ডিসিজির অফিসারদের ইচ্ছা করেই এই কাজটা করেছিলেন, কারণ উনি জানতেন কোনো এয়ারলাইন কোম্পানি কখনোই তাদের প্লেনের গোপন ব্লুপ্রিন্ট অন্য কারোর সাথে শেয়ার করবে না। আর এখন এই ঘটনার জন্য পেনেম কোম্পানি তাদের প্লেন ভাড়া দেওয়ার চুক্তিপত্র বাতিল করে দেয়, আর এই ডিল ক্যান্সেল হওয়ার জন্য ওরা মারানকে 50 লক্ষ টাকা জরিমানা করে। এখন এই খবরটা শুনে মারানের পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়। ও পুরোপুরিভাবে হতাশ হয়ে যায় এবং বুঝতে পারে মিস্টার গোস্বামী ওকে আটকানোর জন্য ইচ্ছে করেই এই কাজটা করেছেন, কারণ বাকি কোনো এয়ারলাইন কোম্পানির কাছ থেকে কোনো ব্লুপ্রিন্ট নেওয়া হয়নি। এরপর এখন কোনো উপায় না দেখে মারান মিস্টার প্রকাশের সঙ্গে দেখা করে উনাকে সমস্ত ঘটনা খুলে জানান। আর এই বিপদ দেখে তখন মিস্টার প্রকাশ হাসতে হাসতে মারানকে খুব অবাক করা একটা কথা বলে। উনি বলেন, এতদিন ধরে আমি মিস্টার গোস্বামীর কথা মতো তোমাকে সাহায্য করার অভিনয় করেছিলাম। আসলে মিস্টার গোস্বামী হলেন আমাদের কোম্পানির মেইন ইনভেস্টর, তাই আমরা সবাই উনার কথা মতন চলি। সেদিন প্লেনে তোমার আইডিয়াটা শোনার পর উনার খুবই ভালো লেগেছিল। একদিন না একদিন তুমি ঠিক নিজের এয়ারলাইন কোম্পানি খুলে ফেলবে, সেই জন্যই উনি আমাকে তোমার কাছে পাঠান, যাতে আমি তোমাকে সাহায্যের কথা বলে তোমার সমস্ত টাকা পয়সাগুলোকে শেষ করে ফেলি। যেহেতু তোমার সমস্ত টাকা পয়সা শেষ হয়ে গেছে আর তুমি পুরোপুরি ঋণের বোঝায় ডুবে গেছো, তাই তুমি আর কখনোই নিজের কোম্পানি খুলতে পারবে না। আসলে তুমি যদি সবাইকে কম দামে প্লেনের টিকিট বিক্রি করতে, তাহলে মিস্টার গোস্বামীর অনেক ক্ষতি হয়ে যেত। এখন এসব কিছু শুনে প্রচন্ড দুঃখে কষ্টে অবাক হয়ে মারান কেঁদে ফেলে। মারান খুব রেগে গিয়ে মিস্টার গোস্বামীর অফিসের বাইরে দাঁড়িয়ে চিৎকার করে, উনার উপর রাগ দেখাতে শুরু করে। আর মিস্টার গোস্বামী নিজের অফিসের ভেতর থেকে মারানের দিকে তাকিয়ে হাসতে থাকে। এরপর দেখা যায় এই ঘটনার অনেক মাস কেটে গেছে। মারান এখন নিজের সমস্ত টাকা পয়সা হারিয়ে পুরোপুরি নিঃস্ব হয়ে গেছে, কিন্তু সব সময় নিজের সেই স্বপ্নের এয়ারলাইন কোম্পানিটা খোলার কথা ভেবেই কাজটা করা ওর পক্ষে একদমই অসম্ভব হয়ে গেছিল। মারানের এরকম খারাপ অবস্থায় ওর স্ত্রী ভূমি পুরোপুরিভাবে ওকে সাপোর্ট করতে থাকে। যেহেতু মারান এখন কোনো টাকা পয়সা উপার্জন করতো না, তাই ভূমি নিজেদের বেকারির বিক্রি থেকে নিজেদের সংসার খরচ চালাতো। এদিকে বিগত বহু মাস কাজ না করে বাড়িতে চুপচাপ বসে থাকার জন্য মারান আস্তে আস্তে প্রচন্ড হতাশায় ভুগতে শুরু করেছিল, যে কারণে ও ভূমির উপরে রাগ দেখাতো, প্রচন্ড ঝামেলা অশান্তি করত। নিজের জীবনে এরকম খারাপ সময় একদিন মারান জানতে পারে ভূমি প্রেগনেন্ট, আর কিছু মাস পরেই ও মা হতে চলেছে। এই খবর শুনে মারান আনন্দে কেঁদে ফেলে। এবার এই ঘটনার পর একদিন ওদের বাড়ির ছাদে বেশ কিছু পাখিকে খাবার খাওয়ানোর জন্য দানা ছড়াচ্ছিল। সেখানে বাকি সমস্ত বড় পাখিরা অনেক বেশি খাবার খেলেও আকারে ছোট পাখিরা খুবই কম খাবার খেত। কিন্তু এটা সত্ত্বেও ছোট পাখিরা বড় পাখিদের মতো দিব্যি আকাশে উড়ে বেড়াতো। এর কারণ হলো ছোট পাখিরা আকারে অনেক ছোট হয় আর ওরা আকাশের অনেক কম উচ্চতায় উড়ে, যে কারণে কম খরচ হয়।
এখন এই পাখিদেরকে দেখেই মারানের মাথায় একটা আইডিয়া আসে। ও ঠিক করে নেয় বড় বড় বুইং প্লেনের জায়গায় ছোট ছোট কার্গো প্লেনগুলোকে প্যাসেঞ্জার প্লেনে কনভার্ট করবে। এতদিন ধরে এই কার্গো প্লেনগুলোকে দিয়ে এক এয়ারপোর্ট থেকে অন্য এয়ারপোর্টে মালপত্র বহন করা হতো। এই সমস্ত প্লেনগুলো বড় বড় বুইং প্লেনের তুলনায় আকারে অনেক ছোট আর কম উচ্চতায় উড়ে, যে কারণে এদের জ্বালানির খরচ অনেক কম হয়। তাছাড়া বড় বড় প্লেনগুলো ভর্তি হতে যেমন 200 প্যাসেঞ্জার লাগে, সেখানে কিন্তু এই প্লেনগুলো একটানা বেশিক্ষণ আকাশে উঠতে পারে না, যে কারণে এগুলোকে নিয়ে সরাসরি চেন্নাই থেকে দিল্লির মতন লম্বা দূরত্ব অতিক্রম করা সম্ভব না। তাই মারান ঠিক করে নেয় চেন্নাই আর দিল্লির মাঝখানে এরা আরো দুটো এয়ারপোর্টে দাঁড়াবে, আর এভাবেই ওরা এই দেশের সমস্ত ছোট ছোট শহরের সাথেও যোগাযোগ স্থাপন করতে পারবে। এইভাবে নতুন আইডিয়াতে কাজ শুরু করলে ওরা শুধুমাত্র 4 কোটি টাকা দিয়ে নিজেদের কোম্পানি শুরু করতে পারবে। এখন সব রকম প্ল্যানিং আর হিসেব করার পর মারান ঠিক করে নেয় অফিস থেকে নিজেদের নতুন কোম্পানির একটা লাইসেন্স বের করে নেবে। আর এই কাজের জন্য ওর কাছে এই সামান্য টাকাটাও ছিল না। সেজন্য খুবই সংকোচবোধ আর লজ্জার সাথে নিজের স্ত্রী ভূমির কাছে এই টাকাটা ধার চায়। মারান খুব অসহায়ভাবে ওকে বলে, এইবার আমাকে 15,000 টাকা ধার দাও, আমি কথা দিচ্ছি আমি সফল হবই, আগামী 3 মাসের মধ্যে তোমাকে তোমার এই টাকাটা শোধ করে দেব। ভূমি বলে, আমি তোমাকে 15 না 20,000 টাকা দেব, কিন্তু আমার কাছে টাকা চাইতে তোমার এত লজ্জা লাগছে কেন? এখন এই কথাটা শুনে ভূমির প্রতি মারানের ভালোবাসা যেন আরো বেড়ে যায়। এবার মারান ডিসিজের অফিস থেকে গোপনভাবে ভূমির নামে নিজেদের কোম্পানির একটা লাইসেন্স বের করে নেয়। এখন সমস্যা হলো, এই প্লেনগুলোকে ভাড়া করার জন্য ওদের 1.25 কোটি টাকার দরকার ছিল। এই মুহূর্তে এত টাকা জোগাড় করা একদমই অসম্ভব ব্যাপার হয়ে গেছিল। এরই মাঝে মারানের গ্রামে ওর একটা বন্ধু ওর সাথে দেখা করতে আসে। ওই ছেলেটা নিজের বোনের বিয়ের জন্য মারানকে নেমন্তন্ন করতে এসেছিল। মারানের সাথে কথা বলে জানতে পারে নতুন কোম্পানি খোলার জন্য এখন 1.25 কোটি টাকার দরকার। সেজন্য ও তাড়াতাড়ি করে গ্রামে ফিরে গ্রামের প্রত্যেকটা মানুষকে একই ঘটনা খুলে বলে। ওদের গ্রামের মানুষ সবাই মিলে একসাথে মারানকে সাহায্য করার জন্য এগিয়ে আসে। ওদের গ্রামের পোস্ট অফিস থেকে মারানের ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা করতে শুরু করে। মারানের বন্ধু তার বোনের বিয়ে পিছিয়ে দিয়েছিল, কেউ আবার নিজের চাষ করা সমস্ত ফসল বিক্রি করে দিয়েছিল, আবার কেউ কেউ নিজের জমি বন্ধক রেখে এইভাবে প্রত্যেকেই তাদের সামর্থ্য মতন মারানকে টাকা পাঠাতে শুরু করে। এখন এই বিষয়টা নিয়ে ওদের গ্রামের মানুষের এত ভালোবাসা দেখে মারান প্রচন্ড আনন্দে কেঁদে ফেলে। তারপর ওই টাকা দিয়ে পুরোপুরিভাবে নিজের কাজ করতে শুরু করে দেয়। এখনও ঠিক করে নেয় ও ট্রেনের দামেই মানুষকে প্লেনে চড়াবে। ও হিসেব করে দেখে যদি ওর প্রতিটা প্লেনের 70টা সিটই ভর্তি হয়ে যায়, তাহলে সে মানুষকে আরো অনেক কম দামে টিকিট দিতে পারবে। ও ঠিক করে নেয় প্রত্যেক প্লেনের প্রথম 10 জন কাস্টমারকে ও শুধুমাত্র 1 টাকায় প্লেনে চড়ার সুযোগ দেবে। এছাড়াও মারান জানতো এই দেশের সমস্ত বড় বড় এয়ারপোর্ট গোস্বামীর কথা মতো চলে, আর তিনি কখনোই মারানের প্লেনগুলোকে কোনো এয়ারপোর্টে ল্যান্ড করতে দেবেন না। আর এদিকে মারানের বন্ধু স্যাবি নিজেদের এয়ারলাইন কোম্পানির জন্য একটা নতুন বুকিং সফটওয়্যার তৈরি করে, যেটা সাহায্যে যে কোনো মানুষ কম্পিউটারে নিজে বুক করতে পারবে। এখন মারান ও তার কোম্পানি খোলার সমস্ত রকম ব্যবস্থা করে ফেলেছিল। ওরা নিজেদের কোম্পানির নাম রাখে ডেকেন এয়ারলাইন। মিস্টার গোস্বামী মারানের এই নতুন কোম্পানি সম্পর্কে জানতে পেরে মারানের কোম্পানিতে যাদের পাইলট হিসেবে বেছে নিয়েছিল তাদের প্রত্যেককে 3 গুণ বেশি টাকা দিয়ে নিজের কোম্পানিতে ডেকে নেন। যদিও মারান এই ব্যাপারটা আগে থেকেই জানতো, তারপরও ও আগে থেকেই খুব গোপনভাবে ইন্ডিয়ান এয়ারফোর্সের বেশ কিছু রিটায়ার্ড পাইলটকে নিজের কোম্পানির জন্য বেছে নিয়েছিল। সাধারণত সমস্ত পাইলটকেই 61 বছরে রিটায়ার দেওয়া হয়, কিন্তু এয়ারফোর্সের পাইলটদেরকে 58 বছর বয়সে রিটায়ার করানো হয়। তাই এই সমস্ত পাইলটরা এখনো 3 বছর কোম্পানিতে কাজ করতে পারবে। এরপর চলে আসে 2003 সালের 3রা আগস্ট, যেদিন মারানের প্লেন চেন্নাই এয়ারপোর্টে ল্যান্ড করতে চলেছিল। এই প্লেনের পাইলট ছিল চৈতন্য। প্রত্যেকেই এই বিশেষ মুহূর্তের জন্য অপেক্ষা করছিল, কিন্তু দেখা যায় চেন্নাই এয়ারপোর্ট অথরিটি ওই প্লেনটাকে ল্যান্ড করার কোনো রকম অনুমতি দিচ্ছিল না। তাই পাশে থাকা ইন্ডিয়ান এয়ারফোর্সের রানওয়েতে ওই প্লেনটাকে ল্যান্ড করায়। আর ওই পুরো ঘটনাটাই শুরুতে বলেছিলাম। এরকম বিপজ্জনক ল্যান্ডিং করার জন্য ওদের প্লেনের একটা দুর্ঘটনা ঘটে যায়। তাছাড়া বিনা অনুমতিতে সেনাবাহিনীর রানওয়েতে ল্যান্ড করার জন্য মারান ও তার বন্ধুকে গ্রেফতার করে নেওয়া হয়, আর এদের বিচার করার দায়িত্ব দেওয়া হয় এয়ারফোর্স অফিসার নাইডুর কাছে। যেহেতু প্রথম থেকেই নাইডুর সঙ্গে মারানের সম্পর্ক খুবই খারাপ, তাই এরা মনে করে এদের শাস্তি দেওয়া হবে। কিন্তু দেখা যায় আশ্চর্যজনকভাবে মিস্টার নাইডু বলে, এই ঘটনায় তোমাদের কোনো দোষ ছিল না, 1000 টাকার ফাইন দিয়ে এখান থেকে চলে যেতে পারবে।
আর তাও এই ফাইনের টাকাটা তোমরা তোমাদের কোম্পানি শুরু হওয়ার 3 মাস পরেও দিতে পারবে। যেটা শুনে মারান বলে, স্টুডেন্ট থাকাকালীন আপনি তো কখনোই আমাদেরকে পছন্দ করতেন না, তাহলে আজকে আমাদের এইভাবে ছেড়ে দিচ্ছেন কেন? অফিসার নাইডু বলে, মিস্টার, আমি যদি তোমার ভুলের জন্য তোমাকে শাস্তি না দিতাম তাহলে আমার বাকি স্টুডেন্টরা কখনোই আমাকে সম্মান করতো না। আর আজকে যদি আমি রাজনৈতিক চাপে পড়ে কথা মতন তোমাকে শাস্তি দিতাম তাহলে আমি ভবিষ্যতে কখনো নিজেকে সম্মান করতে পারতাম না। এবার এই ঘটনার আগামী কিছুদিনের এয়ারলাইন কোম্পানি পুরোপুরি চালু হয়ে যায়। কোম্পানির উদ্বোধন করার জন্য ওরা ওই রাজ্যের মন্ত্রীকে ডেকে আনে 2003 সালের 16ই আগস্ট, যেদিন প্রথমবারের মতো মারানের কোম্পানির প্লেন আকাশে উঠতে চলেছিল। সেদিন সবাই প্লেনে চড়ার জন্য খুবই উৎসাহিত ছিল। পুরো প্লেনটা যাত্রীতে ভরে গেছিল। কিন্তু দেখা যায় প্লেনটা টেক অফ করার আগেই হঠাৎ করে ওর একটা ইঞ্জিন থেকে প্রচন্ড জোরে ধোঁয়া বেরোতে শুরু করেছে, যেটা দেখে প্লেনের ভেতরে থাকা প্রত্যেকেই প্রচন্ড ভয় পেয়ে গিয়ে জোরে জোরে চিৎকার করতে করতে চারিদিকে ছুটাছুটি করতে থাকে। এই যান্ত্রিক গোলযোগের কারণে ওদের প্লেনটাকে রানওয়ের পাশে একটা ফাঁকা জায়গায় দাঁড় করানো হয় আর সমস্ত যাত্রীকে সুরক্ষিতভাবে প্লেন থেকে বের করে আনা হয়। এই ঘটনায় কারো কোনো রকম ক্ষতি না হলেও এই দেশের সমস্ত মানুষের কাছে মারানের কোম্পানি খুবই বদনাম হয়ে যায়। সবাই মনে করছিল সস্তায় প্লেনের টিকিট দেওয়ার জন্য মারান হয়তো খুবই কম দামি জিনিসপত্র ব্যবহার করেছে আর সুরক্ষার কথা একদমই চিন্তা করেননি। মারান ও তার বন্ধুরা সবাইকে বোঝানোর চেষ্টা করছিল ওদের প্লেনটা সব রকম ভাবে সুরক্ষিত। কম দামের টিকিট দেওয়ার জন্য ওরা যাত্রীদের সুরক্ষা নিয়ে কোনো রকম কম্প্রোমাইজ করেননি, কিন্তু কেউ বুঝে উঠতে পারছিল না দুর্ঘটনা ঘটলো কিভাবে। তাই এই ব্যাপারের জন্য একটা তদন্ত কমিটি তৈরি করা হয়। অন্যদিকে দেখা যায় এইসব ঘটনা চলাকালীন ভূমি আর মারানের একটা মেয়ে হয়েছে। নিজের জীবনের এই প্রচন্ড খুশির মুহূর্তেও মারান নিজের কোম্পানি নিয়ে খুবই দুশ্চিন্তায় ছিল। কিছুদিন পর মারান ও তার বন্ধুরা জানতে পারে ওদের একটা পাইলট মিস্টার গোস্বামীর কাছ থেকে অনেক টাকার ঘুষ খেয়ে প্লেনে একটা বিশেষ ধরনের তেল লাগিয়ে দেয়, যেখান থেকে খুবই অল্প সময়ের মধ্যে প্রচুর পরিমাণে ধোঁয়া বেরোতে শুরু করে। কিছুদিন পর ওই পাইলটটা সমস্ত তদন্ত কমিটির সামনে নিজে থেকেই নিজের দোষ স্বীকার করে নেয়। একদিন মিস্টার গোস্বামী একটা টিভি ইন্টারভিউতে বলেন, জীবন আমাদের কাছে খুবই দামি আর আমরা আমাদের প্রত্যেকটা যাত্রীর সুরক্ষার জন্য অনেক টাকা খরচ করি, সেজন্যই আমাদের প্লেনের টিকিটের দাম এত বেশি। কিন্তু কেউ যদি সস্তায় প্লেনে চড়তে চায় তাহলে তার জীবনের ঝুঁকি তো থেকেই যায়। এই কথা সকলে শুনে মারানের কোম্পানির উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলে। এখন কেউই এদের প্লেনে উঠতে চাইছিল না। মারান খুবই হতাশ হয়ে মানসিকভাবে ভেঙে পড়ে। আস্তে আস্তে ওর সমস্ত স্বপ্ন শেষ হয়ে যাচ্ছিল। এরই মাঝে বালিয়া এয়ারলাইন কোম্পানির মালিক মারান ও তার বন্ধুদের কাছ থেকে ওদের এই কোম্পানিটা 16 কোটি টাকার বিনিময় কিনে নিতে চান, কিন্তু মারান ওনার মুখের উপর ওনাকে না করে দেয়। মারান বলে, আমার সব সময় চিন্তা হতো আমার কোম্পানিটা আদৌ কখনো চলবে কিনা, লোকজন আমাদেরকে আবার বিশ্বাস করবে কিনা, কিন্তু আপনার মতো এত বড় ব্যবসায়ী যখন আমার কোম্পানিটা কেনার জন্য এত আগ্রহী হয়েছে, তার মানে নিশ্চয়ই আমার কোম্পানির মধ্যে কিছু একটা আছে। মারানের সমস্ত ভয় দূর হয়ে যায়। এই ঘটনার পর মারান ঠিক করে নেয় ও যেভাবেই হোক সমস্ত লোকের মনে আবার নিজের কোম্পানির জন্য বিশ্বাস গড়ে তুলবে। চিত্রা নামে সেই সাংবাদিকের সঙ্গে দেখা করে অল ইন্ডিয়া রেডিওতে। সেখানে মারান সবাইকে বলে ওর কোম্পানির প্লেন পুরোপুরি সুরক্ষিত। বড় বড় দামি কোম্পানির প্লেনগুলোতে যা যা সেফটি টেস্ট করা হয় সেই একই সেফটি টেস্ট ওর কোম্পানির প্লেনগুলোতে করা হয়েছে। এই টেস্টগুলোতে পাশ না করলেও ও কখনোই নিজের কোম্পানির জন্য লাইসেন্স পেত না। ও বলে, আসলে মিস্টার গোস্বামীর মতো বড় লোকরা কখনোই চায় না এদেশের গরিব মানুষরা প্লেনে চড়ে ওদের সমকক্ষ হয়ে যায়, তাহলে ওরা আর কাউকে নিচু দেখাতে পারবে না। প্রথম দিন আমার প্লেনে যে আগুন লেগে গেছিল তদন্ত করে জানা গেছে সেখানে আমার কোম্পানির বা আমার প্লেনের কোনো দোষ নেই। পাইলটটা দুর্ঘটনা ঘটিয়েছিল। আমি জানি এখন অবধি আমার কথা শুনে অনেকেই আমাকে বিশ্বাস করতে পারছেন না, তাই কিছুদিন পরে আমি নিজে থেকেই একটা সেফটি টেস্ট করব। আমার জীবনের সবচেয়ে কাছের 3 জন মানুষ, অর্থাৎ আমার মা, আমার স্ত্রী এবং আমার মেয়েকে নিয়ে। আমি আশা করি এই ঘটনার পর সবাই আমাকে বিশ্বাস করতে শুরু করবে। এরপর চলে আসে 2003 সালের 25শে আগস্ট। এই দিন প্রথমবারের জন্য ওর এয়ারলাইন কোম্পানির একটা ফ্লাইট আকাশে উঠবে। বউ আর বাচ্চা মেয়েকে নিয়ে মারান প্লেনে উঠেছিল। বউ মনে করেছিল ওর ওই কথাগুলো শুনে বিশ্বাস করে অনেকেই ওর প্লেনে চড়বে, কিন্তু দেখা যায় এয়ারপোর্টের মধ্যে ভূমি ছাড়া আর অন্য কেউই প্লেনে ওঠেনি। শেষ মুহূর্ত অবধি বাকি প্যাসেঞ্জারদের অপেক্ষা করতে থাকে, কিন্তু কোনো প্যাসেঞ্জার দেখা যায় না।
আর এখন কোনো রকম যাত্রী না থাকায় এয়ারপোর্টের তরফ থেকে ওদের ওই ফ্লাইটটাকে ক্যান্সেল করে দেওয়া হয়েছে। মারান মনে করেছিল ওর স্বপ্নটা পুরোপুরি শেষ হয়ে গেছে, কিন্তু তখনই মারানের বন্ধু স্যাভি ছুটে এসে জানায় আমাদের এই ফ্লাইটটা পুরোপুরি ফুল হয়ে গেছিল, কিন্তু আমাদের প্লেনের টিকিট কাটার জন্য আমি যে সফটওয়্যারটা তৈরি করেছিলাম সেই সফটওয়্যারের একটা এরর আসার জন্য সমস্ত বুক করা টিকিট ক্যান্সেল হয়ে গেছে। মানুষজন এখনো আমাদেরকে বিশ্বাস করছে আর আমরা হারিনি, এই যুদ্ধে আমরা জিতে গেছি। এরপর দেখা যায় স্যাভি ওই সফটওয়্যারটা ঠিক করে দেওয়ার পর থেকে ওদের প্রত্যেকটা প্লেন পুরোপুরি যাত্রীতে ভরে যায়। এরপর চেন্নাই থেকে যে প্লেনটা ওদের এই এয়ারপোর্টে ল্যান্ড করে সেই প্লেনটা পুরোটাই যাত্রীতে ভর্তি ছিল। এর মধ্যে এমন অনেক মানুষ ছিল যারা আজকে জীবনে প্রথম প্লেনে উঠেছে। মারানের গ্রামের অনেক মানুষ এখন এই প্লেনে চড়ার কারণে তারা প্রত্যেকেই খুশিতে কেঁদে ফেলে আর মারানকে অনেক আশীর্বাদ করতে থাকে। এর কিছুক্ষণের মধ্যেই মারানের মা ছবি নিয়ে ওই প্লেন থেকে নিচে নেমে আসে। উনিও প্রচণ্ড খুশি। মারানকে বলে, আজকে আমি আর তোমার বাবা একসাথে তোমার প্লেনে চড়েছি। তোমার বাবা উপর থেকে তোমাকে দেখে নিশ্চয়ই খুবই খুশি হয়েছেন। আজকে তুমি জিতে গেছো, অবশেষে তুমি নিজের স্বপ্নটাকে পূরণ করতে পেরেছো। এখন ডেকেন এয়ারলাইনের এই সফলতার কথা মুহূর্তের মধ্যে চারিদিকে ছড়িয়ে পড়ে। আর এই খবরটা জানতে পেরে এখন গোস্বামী মারানের সাথে বিজনেস পার্টনারশিপ করতে চাইছিলেন, কিন্তু মারান ওনার মুখের ওপর ওনাকে না করে দেন। আর এরপর তিন বন্ধু খুবই খুশি হয়ে একে অপরের গলা জড়িয়ে ধরে। এত বছর ধরে এত কষ্ট আর এত চেষ্টা করার পর অবশেষে ওরা নিজেদের স্বপ্নটাকে পূরণ করতে পেরেছিল। আর অবশেষে আমাদেরকে তিনজন বন্ধুর আসল ছবি দেখানো হয়। পরবর্তীকালে এদের এই কোম্পানির জন্য 20 লাখেরও বেশি মানুষ প্রথমবারের মতো প্লেনে ওঠার সুযোগ পায়। 30 লাখেরও বেশি মানুষ শুধুমাত্র 1 টাকার প্লেনে চড়ার সুযোগ পায়। আর এখানেই এই সিনেমার গল্পটা শেষ হয়। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন। আর হ্যাঁ, অবশ্যই পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। বেল বাটন অন করতে ভুলবেন না কিন্তু। ও হ্যাঁ, আরেকটা কথা, আপনাদের যদি সময় থেকে থাকে তাহলে আপনি মুভিটা সরাসরি ফ্রিতে দেখতে পারবেন বঙ্গতে। এছাড়া আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনি লিঙ্কটি পেয়ে যাবেন। ধন্যবাদ।